জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী সার্বজনীন স্বাস্থ্য সেবা সম্পর্কিত উচ্চ পর্যায়ের প্যানেল বৈঠক পরিচালনা। ক্যাসিনো মামলায় শামীম খালেদের ব্যাংক হিসাব জব্দ, শাস্তি নিশ্চিতে প্রয়োজন নতুন আইন, বলছেন বিশেষজ্ঞরা। জুয়ার টাকার ভাগিদার কারা খতিয়ে দেখা হচ্ছে, বললেন ওবায়দুল কাদের। কেউ ছাড় পাবে না স্বরাষ্ট্রমন্ত্রী। এনআইডি জালিয়াতিতে জড়িত ইসির 15 কর্মকর্তা কর্মচারী, জানালেন নিবন্ধন বিভাগের ডিসি। চলছে শুদ্ধি অভিযান। ফতুল্লায় জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক সহ বোমা তৈরির সরঞ্জাম জব্দ, নব্য জেএমবির 3 সদস্য আটক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। সাথে আছি রক্তিম ত্রিপুরা এবং আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাল আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, শিরোপায় চোখ টাইগারদের। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই মধ্যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের ইউনিভার্সাল হেলথ কাভারেজ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়েছেন শেখ হাসিনা। এ সময় স্বাস্থ্য খাতে বাংলাদেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন তিনি। রিপোর্ট দুলি মল্লিকের। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের আনুষ্ঠানিকতা শুরু। একে একে হাজির হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সব বিশ্ব নেতারা। উদ্বোধনী বক্তব্যে জাতিসংঘের মহাসচিব মানবাধিকার, টেকসই উন্নয়ন, চরমপন্থী সংগঠনগুলোর কার্যক্রম ও জলবায়ু পরিবর্তনের বিষয় তুলে ধরেন। সংস্থাটির ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের ইউনিভার্সাল হেলথ কাভারেজ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কো-চেয়ার হিসেবে যোগ দেন শেখ হাসিনা। বৈঠকে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্যখাতে উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্ব নেতারা। এছাড়া ইউনিভার্সাল হেলথ কাভারেজ ইন লিস্ট ডেভেলপ কান্ট্রিজের বৈঠকে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তুলে ধরেন শেখ হাসিনা সরকারের উন্নয়নের বিভিন্ন চিত্র। 8 দিনের সরকারি সফরে রোববার স্থানীয় সময় বিকেলে নিউ ইয়র্কে পৌঁছান শেখ হাসিনা। দুলি মল্লিক, 21 টেলিভিশন। ক্যাসিনো মামলার পর জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর, যুবলীগ নেতা খালেদ ও জি.কে. শামীমের ব্যাংক হিসাব জব্দ করে দিয়েছে। একই সাথে তাদের পরিবার ও প্রতিষ্ঠানের সকল সম্পত্তি অনুসন্ধানও শুরু করেছে এনবিআর। সংস্থাটির চেয়ারম্যান তার কার্যালয়ে জানান, ক্যাসিনো মামলায় গ্রেফতার হওয়াদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দেখুন আদিত্য মামুনের রিপোর্ট। দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্যাসিনো। রাজধানীর ক্রীড়াঙ্গনগুলোতে খেলার আড়ালে জুয়া ও মাদকের আসরের হোতাদের আটকের পর এবার তাদের প্রতিষ্ঠান ও সম্পত্তির অনুসন্ধানে নেমেছে রাজস্ব বোর্ড। যেভাবে অনুসন্ধান করার প্রয়োজন এখন সেভাবেই করা হবে। মাদক ও জুয়ার আখড়া খোলায় গ্রেফতার হয়েছে খালেদ, আর মানি লন্ডারিং ও অস্ত্র মাদকের মামলায় গ্রেফতার হয় জি.কে. শামীম। তাদের সকল ব্যাংক হিসাব বন্ধ করেছে এনবিআর। প্রাথমিক পর্যায়ে তো 2 জন ওই যে যারা অ্যারেস্ট হয়েছে, আর তাদের সাথে তারা আবার কারো কারো নাম বলতেছে, সেগুলিও আমরা ব্যাংক সার্চ দিয়েছি এবং তাদের পরিবারের সদস্যদের এবং তাদের কোম্পানির, ব্যক্তি এবং কোম্পানি দুইটাই আমরা আজকেই আমি একটা নির্দেশনা দিয়েছি তাদের যে ব্যাংক সার্চ দেওয়া। এই দুজনকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে জড়িতদের সম্পত্তি এবং ব্যাংক হিসাবও থাকবে নজরদারিতে। পাশাপাশি দেশের সকল ক্লাবের ব্যাংক হিসাব নিয়েও কাজ করছে রাজস্ব বোর্ড। যাদের যাদের নাম আসবে সকলকেই আমরা, গোয়েন্দা সংস্থাগুলির সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা আদান প্রদান করছি তথ্য। অনেকগুলি ক্লাবই আমাদের যে শুল্ক গোয়েন্দা আছে এবং ভ্যাট গোয়েন্দা, ওরা এইসব হিসাব কিতাব জব্দ করে তারপরে তারা এগুলি অডিট করেছে।
এছাড়া ক্যাসিনো সরঞ্জাম আমদানির কোনো অনুমোদন না থাকার পরেও কিভাবে এগুলো আসলো তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ক্যাসিনো সরঞ্জাম আমদানিতে কাস্টমসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। উৎস খোঁজার জন্য আমরা অলরেডি তাদের ট্যাক্স ফাইলগুলি সংগ্রহ করেছি। আমরা এটা অনুসন্ধান করছি কিভাবে এই জিনিসগুলি আসলো আমাদের দেশে। যদি আমরা অনুসন্ধান করে বের করতে পারি যে না কারো যোগসাজশে এসছে, তাহলে তো অবশ্যই শাস্তি পাবে। গেল সপ্তাহ জুড়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় মাদক ও ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সিলগালা করা হয় বেশ কয়েকটি ক্লাব। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে এখন আলোচিত বিষয় ক্যাসিনো বিরোধী অভিযান। এই অভিযানে পাওয়া বিপুল পরিমাণ অর্থ জ্ঞাত আয় বহির্ভূত কিনা, উৎস কোথায়, এ বিষয়ে দুদক পর্যবেক্ষণ করছে। একথা জানিয়েছেন সংস্থার আইনজীবী খুরশিদ আলম খান। আর আইন বিশেষজ্ঞরা বলছেন দেশে ক্যাসিনো বিষয়ে আইন না থাকায় পার পেয়ে যেতে পারেন অবৈধ ব্যবসায়ীরা। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। ক্যাসিনো বিশ্বের পরিচিত ও বহু পুরনো ব্যবসা। বাংলাদেশে আলোচনায় আসে সাম্প্রতিক অভিযানের পর। এই অভিযানে বিপুল পরিমাণ অর্থ ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধারে হতবাক দেশবাসী। ক্যাসিনোর জন্য সবচেয়ে আলোচিত শহর মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস। তবে বিশ্বের প্রথম ক্যাসিনো চালু হয় 1638 সালে ইতালিতে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন ক্লাবে অভিযানের পর দেশজুড়ে আলোচনায় আসে ক্যাসিনো। প্রশ্ন ওঠে, ক্যাসিনোর সরঞ্জাম ও কর্মরত বিদেশি নারীরা দেশে কিভাবে এলো? ক্যাসিনো করা হলো সম্পূর্ণভাবে বেআইনি একটি প্রক্রিয়ায়। সেখানে বিদেশ থেকে এমপ্লয়িরা এসে কাজ করছেন, নিশ্চয়ই ওয়ার্ক পারমিট নিয়ে, নতুবা কিভাবে কাজ করছেন। এই স্পেশাল বোর্ডগুলো কোন কোডের ভিত্তিতে আসলো, কাস্টমস কিভাবে ছাড় দিল। 60টি ক্যাসিনোতে একদিনে লেনদেন যদি 120 কোটি টাকা হয়, তবে এ অর্থ কোথায় কিভাবে রয়েছে প্রশ্ন ওঠে। এ বিষয়ে দুদক প্রয়োজনে পদক্ষেপ নেবে বলে জানান সংস্থাটির আইনজীবী। প্রতি রাতে 120 কোটি টাকার লেনদেন, ফলে এটা তো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। 5 বছরে এই টাকার পরিমাণটা সত্যিকার অর্থে কত, সেই টাকাটা কোথায়, কারা খেলছেন, কিভাবে খেলছেন, কারা এর সাথে জড়িত ছিলেন, সমস্ত বিষয়গুলোকে আসলে নিয়ে আসা উচিত। যে টাকাগুলি পাচার হয়েছে বা যে টাকাগুলো পাওয়া গেছে, এই টাকাটা মানি লন্ডারিং অফেন্স এবং সিআইডি অলরেডি মানি লন্ডারিং মামলা করেছে। যদি তথ্যপত্র পায়, অবশ্যই দুর্নীতি দমন কমিশন যথাযথ পদক্ষেপ নেবে। জুয়ার বিষয়ে কার্যকর আইনটি 1867 সালের, যেখানে ক্যাসিনো বিষয়ে কিছুই বলা নেই। সেখানে দেখবেন শাস্তির মাত্রা বা পুরো বিষয়টাকে দেখা হয়েছে খুবই লাইটলি, এবং যে আকারে আসলে এখানে লেনদেনটা হতো সেটা আসলে খুবই নমিনাল একটা অ্যামাউন্ট। আইনের সংশোধন ছাড়া ক্যাসিনো ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা যাবে না বলে মনে করছেন আইনজীবীরা। আইনের পরিমার্জন দাবি করেছেন তারা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ক্যাসিনোর অর্থ সরকারি দলসহ বিএনপির কোন কোন নেতার কাছে যেত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইমিগ্রেশনে অপরাধীদের নামের তালিকা দেয়া আছে, পালিয়ে যাবার কোনো সুযোগ নেই। রিয়াজ সুমনের সহায়তায় প্রণব চক্রবর্তী রিপোর্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের 73 শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি। এ সময় শিক্ষার্থীদের সৌজন্যতা, ভ্রাতৃত্ববোধ এবং নীতি নৈতিকতা মেনে চলার আহ্বান জানান শিক্ষকরা। তারা জীবনে যখন প্রতিষ্ঠিত হবে, তখন তারা যেন অন্য সুবিধা বঞ্চিতদের এরকম সাহায্য করতে এগিয়ে আসে। অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, ক্যাসিনো বাণিজ্য সহ দুর্নীতি, মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে নেমেছে সরকার। হুঁশিয়ারি দেন, ক্যাসিনোর টাকায় যাদের ভাগ আছে তাদের ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে। অবৈধ অর্থ এদেশে কোন কোন নেতার কাছে যেত সে সন্ধানও চলছে। অনেক বিএনপি নেতার কাছেও এই ক্যাসিনো মালিকদের টাকা যেত, সে প্রশ্নের জবাবও দিতে হবে। এর আগে সচিবালয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি, মাদক আর সন্ত্রাসের বিরুদ্ধে আটঘাট বেঁধে নেমেছে সরকার। নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে। কারোর সঙ্গে কোনো আপোষ বা কোনো প্রকার ছাড় দেওয়ার প্রশ্ন ওঠে না। একই প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বলেন, ছোট বড় সব অপরাধীর তালিকা আছে সরকারের কাছে, সবাইকে আইনের আওতায় আনা হবে। রাঘব বোয়ালও যদি অপরাধ করে থাকে তাকেও আমরা ধরছি। আপনারা এগুলি দেখছেন তো, আমাদের মাননীয় সংসদ সদস্যরাও বাদ যাচ্ছেন না, সেখানে আমরা কেউ বাদ দিছি বলে আপনি এমন একটা উদাহরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমলে উদাহরণ প্লেস করতে পারবেন না যে তাকে বাদ দেওয়া হয়েছে। অপরাধীদের পালিয়ে যাবার কোনো সুযোগ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি পরায়ণ তার নাম কিন্তু আমাদের ইমিগ্রেশন যেখান থেকে যাওয়া আসা করেন বিদেশে, সেইখানে তাদের নামটি রয়েছে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টায় নির্বাচন কমিশনের 15 জনের মতো বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারী জড়িত, জানিয়েছেন জাতীয় পরিচয় এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। মধ্যে কিন্তু তার আইরিশ এবং 10 ফিঙ্গার স্ক্যানিং নেওয়া হয়। মহাপরিচালক বলেন, ইতিমধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে একটি চক্র ধরা হয়েছে। যারা এই অপচেষ্টার সঙ্গে জড়িত তাদের বেশিরভাগই ইসি থেকে আগেই চাকরিচ্যুত। যারা ইতিপূর্বে চাকরিচ্যুত তাদেরকে আমরা নামীয় তালিকা দিয়েছি যে তারা যেন পুনরায় কোনোভাবেই যেন আমাদের এই এনআইডি তথা এনআইডির সাথে কোনো কার্যক্রমের জন্য তারা কোনো জড়িত হতে না পারে। সে ধরনের জড়িত হলে সেই অর্গানাইজেশনের বিরুদ্ধে আমরা আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় যেই জড়িত হোক না কেন সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এনআইডির সাথে সম্পৃক্ত যারা, শুধু তাদেরকেই আমরা চিহ্নিত করব। তাদের পরিচয় হবে এনআইডির সাথে তারা জালিয়াতি করার চেষ্টা করেছে, সেই পরিচয়ে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। প্রবাসী ভোটার তালিকায় কাজ করার সময়ও রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক নজর রাখা হবে। ইতিমধ্যে চট্টগ্রামে যারা নতুন ভোটার হয়েছেন তাদের মধ্যে কেউ রোহিঙ্গা আছেন কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হবে বলেও জানান এনআইডি মহাপরিচালক। ইতিপূর্বেও কেউ কোনো রোহিঙ্গা যদি পাসপোর্ট নিয়ে থাকে অথবা অন্য কোনোভাবে যদি বিদেশেও অবস্থান করে থাকে আমরা তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হব। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। জঙ্গি আস্তানার সন্দেহে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। এর মধ্যে নিষ্ক্রিয় করা হয় 4টি বোমা, আটক করা হয়েছে 3 জনকে। এখান থেকেই পুলিশের উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ, এই এলাকার একটি জঙ্গি আস্তানার বিস্ফোরক তৈরির ল্যাব গুড়িয়ে দিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট সহ আইনশৃঙ্খলা বাহিনী। রোববার রাতে ফতুল্লার ধাপা এলাকা থেকে জামাল উদ্দিন রফিক ওরফে মিজানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে ভোরে এ অভিযান চালানো হয়। আটক করা হয় ঢাকা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন রুমি, তার স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল ফোয়ারা অনুকে। এরা 90 জেএমবি সদস্য বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিট কর্মকর্তারা। 3টি রেডি আইডি যেগুলো হয়তো ব্যবহার করার উপযোগী, সেই 3টি রেডি আইডি এবং এছাড়া বেশ কিছু এক্সপ্লোসিভস, শার্প নেলস সহ এই বেশ কিছু কেমিক্যালস এগুলো এখানে ছিল। একটা রেফ্রিজারেটর ভর্তি আসলে বিভিন্ন ধরনের যে এই ধরনের সেনসিটিভ কেমিক্যালস সেটি ছিল, সেটিকেও ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। বাড়িটি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক তৈরির উপাদান, চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সাম্প্রতিককালে ঢাকার বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত সরঞ্জামের সাথে উদ্ধার হওয়া সরঞ্জামের সাদৃশ্য রয়েছে বলে জানান কাউন্টার টেরোরিজমের প্রধান। জঙ্গি সংগঠনের বিস্তার রোধে সক্রিয় ভূমিকা পালন করেছিল, তাই তারা পুলিশকে শত্রু মনে করে, মুরতাদ মনে করে। এই কারণেই তারা আসলে পুলিশকে টার্গেট করে আগের হামলাগুলো পরিচালনা করার চেষ্টা করেছে। এই ক্ষেত্রেও আমরা মনে করছি এগুলো পুলিশের উপরেই, পুলিশ বক্স বা পুলিশ স্থাপনা বা টহল দলের উপর ইউজ করার উদ্দেশ্যেই এগুলো এখানে সংরক্ষণ করা হচ্ছিল। 2 ভাই এই আস্তানাটিতে বেশ কিছুদিন ধরে বিস্ফোরক তৈরি করছিল। রত্না জামান, 21 টেলিভিশন। ত্রিদেশীয় টি-20 সিরিজ প্রসঙ্গ।
ত্রিদেশীয় টি-20 সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আফগানিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চায় স্বাগতিক দল। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচে হারলেও চূড়ান্ত লড়াইয়ে জয় ভিন্ন কিছুই ভাবছে না আফগানরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। ত্রিদেশীয় এই টুর্নামেন্টের শুরুটা প্রত্যাশা মাফিক না হলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসে বাংলাদেশ। বিশেষ করে চট্টগ্রামে দাপুটে জয় কোণঠাসা করে দুই প্রতিপক্ষ জিম্বাবুয়ে এবং আফগানদের। এবার ফাইনাল ম্যাচে জয়ের সে ধারা ধরে রেখে শেষ হাসি হাসতে চায় বাংলাদেশ। দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর চোখও শিরোপার দিকে। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে প্রধান কোচের আত্মবিশ্বাসী কণ্ঠই শোনা গেল। আমাদের 60-70 ভাগ দিলে চলবে না, মাঠের লড়াইয়ে সেরাটা দিলে সাফল্য ধরা দেবে, আর শুরুতেই উইকেট কম হারিয়ে বড় স্কোরের ভিত গড়তে হবে। এদিকে গ্রুপ পর্বে শুরুটা দারুণ হলেও শেষ 2 ম্যাচে হেরে আত্মবিশ্বাসে কিছুটা চির ধরেছে আফগানিস্তানের। এরপরও দল নিয়ে বেশ প্রত্যয়ী দলপতি রশিদ খান। গ্রুপ পর্বের ভুলগুলো শুধরে ফাইনালে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে আফগানরা। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে তাই তো ফুরফুরে মেজাজে আফগান দলপতি। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। গ্রুপ পর্বে আমরা 2টি ম্যাচে হেরেছি, তবে এখন আমাদের চোখ শুধুই ফাইনালের দিকে। শর্ট ভার্সনের 2 দলে এর আগে 6 মোকাবেলায় বাংলাদেশের 2 জয়ের বিপরীতে আফগানরা জিতেছে 4 ম্যাচে। শর্ট ভার্সন ক্রিকেটে গত বেশ কিছুদিন আফগানিস্তান যেন বাংলাদেশের কাছে রহস্য। তবে চট্টগ্রামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের হারিয়ে সেই রহস্যের জট যেন কিছুটা খুলেছে। এবার চূড়ান্ত লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে দর্শকদের মুখে হাসি ফোটাতে চায় সাকিবের দল। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্রদলের নবনির্বাচিত কমিটির কার্যক্রমের উপরে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। এছাড়া আগামী 7 দিনের মধ্যে সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঢাকার 4র্থ সহকারী জজ আদালত এই আদেশ দেন। গত 18 সেপ্টেম্বর রাতে ছাত্রদলের কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হন ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক হন ইকবাল হোসেন। আজ এক আবেদনের ভিত্তিতে নবনির্বাচিত এ নেতৃত্বের কার্যক্রমের উপর আদালত স্থগিতাদেশ দিলেন। ছাত্রদলের উপর হামলা গণতন্ত্রের উপর হামলা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে যান বিএনপি মহাসচিব। পরে বলেন, ছাত্রদল যখন নতুন উদ্যমে রাজনীতি শুরু করছিল ঠিক তখনই তাদের উপর হামলা চালানো হলো। ছাত্রলীগকে সন্ত্রাসী দল উল্লেখ করে তিনি আরও বলেন, সন্ত্রাসী কখনোই জয়ী হতে পারে না। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনারও দাবি জানান মির্জা ফখরুল। আমরা মনে করি ছাত্রদলের উপরে এই হামলা গণতন্ত্রের উপরে হামলা। ছাত্র রাজনীতির যে একটা নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছিল ছাত্রদল, সেই অধ্যায়কে সমূলে বিনষ্ট করবার জন্য একটা পায়তারা। সন্ত্রাসীরা কখনোই জয়ী হতে পারে না, তারা অবশ্যই পরাজিত হবে এবং এই ছাত্রদলের নেতৃত্বেই তারা পরাজিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। তবে হামলাকারীদের বিশৃঙ্খলাকারী আখ্যা দিয়ে নেতৃবৃন্দ বলছেন, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ জড়িত নয়। বেলা 11:30টার দিকে মধুর ক্যান্টিন থেকে বের হওয়ার পর হামলার শিকার হয় ছাত্রদলের নেতাকর্মীরা। এতে সাংবাদিক সহ অন্তত 20 জন ছাত্রদল কর্মী আহত হয়। পরে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাবি ছাত্রলীগ সভাপতি। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমরা চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র সংগঠন সুস্থ পরিবেশ বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতিতে অংশগ্রহণ করবে এবং রাজনীতি করছে। আপনারা জানেন, আজকে সকালেও মধুর ক্যান্টিনে ছাত্রদল গিয়েছে এবং আমাদের কাছাকাছি বসেছে। তো যদি এরকম ছাত্রলীগের কোনো সাংগঠনিক ডিসিশন ছিল তাহলে ওই জায়গায় হামলা হতে পারতো, কিন্তু আমাদের ছাত্রলীগের এই ধরনের কোনো নির্দেশনা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে চাঁদাবাজ ও সন্ত্রাসীরা ব্যাহত করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে
মুক্তিযোদ্ধা সন্তান লীগ আয়োজিত আলোচনা সভায় জাসদ সভাপতি বলেন, বর্তমান সরকার 10 বছরে জঙ্গি দমনের পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আগামী 5 বছর সুশাসন বাস্তবায়নে গণতন্ত্রকে আরও মজবুত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি বুকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা না বলতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান জাসদ সভাপতি। আরো ভালো করা যায়। এই চমৎকার যে ফসল শেখ হাসিনার উন্নয়নের ধারায় হচ্ছে, সেই ফসল রক্ষা করতে হলে দুর্নীতিবাজদের ধ্বংস করা ছাড়া আর কোনো পথ নাই। এই জায়গাটায় কোনো আপোষ নাই। এখানে আপোষ করলে উন্নয়ন হোঁচট খাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও আন্দোলনে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি এখনও আসেনি ক্যাম্পাসে। একই সঙ্গে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দায়ের হয়নি কোনো মামলা। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের এক দফা দাবিতে উত্তাল ক্যাম্পাস। টানা 5ম দিনে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদেরকে সরে যেতে বলা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে ম্যামরা তারা গ্রুপে বলতেছে যে এখানে ছুটি দেওয়া হয়েছে, তোমরা থেকো না, তোমরা চলে যাও, তোমাদের ক্যাম্পাসে থাকলে তোমাদের উপর হামলা হবে। যতদিন পর্যন্ত আমাদের ভিসি পদত্যাগ না করবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা 5 দিনের মতো একটানা আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং রোদ আর বৃষ্টি যতই হোক না কেন আমরা আমাদের আন্দোলন এইভাবে চালাই যাব। ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের উপর হামলার পর সহকারী প্রক্টর পদত্যাগ করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো এই ঘটনায় কোনো মামলা দায়ের করেনি। প্রক্টরিয়াল টিম, তারপর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক যারা আছেন সব শিক্ষকই মোটামুটি একভাবেই আমরা সব অবস্থান নিয়ে আছি। কোনো রকম কোনো মানে আমি আবারও বলছি যে ছাত্রদের দাবি করে যাচ্ছে, বাট যেহেতু একটা তদন্ত কমিটি হয়েছে, এটা ন্যাশনাল ইস্যু এখন, তো এই ব্যাপারে আমাদের আর কোনো নাই। তদন্ত কমিটি বের করবেন যে হলে বিষয়টা কোন দিকে নিয়ে যাবেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ফারজানা ইসলামের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে দুর্নীতির বিরুদ্ধে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এ সময় দুর্নীতির দায়ে উপাচার্য প্রফেসর ডক্টর ফারজানা ইসলামকে দ্রুত পদত্যাগ করার আহ্বান জানানো হয়। দাবি না মানা পর্যন্ত বিভিন্ন কর্মসূচি চলবে বলেও জানান আন্দোলনকারীরা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। আভিজাত্য ও শৌখিনতার অন্যতম অনুষঙ্গ মূল্যবান রত্ন মুক্তা। উত্তরে জেলা নীলফামারীর ডোমারে 2 যুবক মিঠা পানিতে চাষ করছেন ঝিনুকের মুক্তার। তবে বাজারজাতকরণকে প্রধান বাধা বলে মনে করছেন তারা। কর্তৃপক্ষ বলছে মুক্তার বাজার তৈরিতে কাজ চলছে। নীলফামারী জেলা প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। গত বছর মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে মুক্তা চাষের প্রশিক্ষণ নেন ডোমারের 2 যুবক বাবলা ও সেলিম। এরপর নিজ গ্রাম হাজিপাড়ায় পুকুরে শুরু করেন ইমেজ পার্ল নামের ঝিনুকে মুক্তার চাষ। বাড়তি পরিচর্যা ছাড়াই স্বাদু পানিতে তারা মাছের সাথে করছেন ঝিনুকে মুক্তার চাষ। প্রকৃতভাবে ওখানে মুক্তার ঝিনুকটার ভিতরে একটা মানে পাথরের কণা বা কোনো কিছু ওই টিস্যুর ভিতরে ঢোকার পরে ওখানে ওই লেয়ার বা প্রলেপ যেটাকে বলা হয় ওটা পড়তে পড়তে মুক্তা হয়ে যায়। ঠিক একই প্রসেসে আমরা ওইটা অপারেশন করি। ঝিনুকের কোনো জিনিসই ফেলনা নয়। এর যে খোলসটা আছে, খোলস থেকে বিভিন্ন অর্নামেন্টস, তারপরে আমরা যেমন ইমেজ বানাচ্ছি। অপারেশন কিট বক্স, বিশেষ আকৃতিক কিছু নেট ও ইমেজ তৈরির কিছু যন্ত্রপাতি প্রয়োজন এই মুক্তা চাষে। বিশেষ কিছু ধাপ অনুসরণ করে মাত্র 15 থেকে 20 টাকা খরচে 10 মাসের মধ্যে প্রতিটি ঝিনুকের গর্ভে তৈরি হয় মুক্তার। চায়না বা জাপান বা ভিয়েতনামে আপনি খোঁজ খবর নেবেন বা দেখবেন, তখন একটা ইমেজের দাম আপনার 15,000, 20,000, 30,000 মিনিমাম। তো সেই হিসেবে তো আমাদের 4-5 হাজার টাকা, এটা তো কোনো মামুলি ব্যাপার, এটা তো হওয়ারই কথা। মুক্তা গবেষণা ইনস্টিটিউট গড়ে উঠছে জন্য আমরা ট্রেনিং পাইছি, আর ট্রেনিং পাইছি জন্য আমরা কৃষক হইছি। আর কৃষক যদি হইছি তাহলে সরকারেরই আসলে দায়িত্ব, কর্তব্য
মুক্তার একটা মার্কেট সৃষ্টি করা। অপ্রচলিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেই স্বাদু পানিতে মুক্তা চাষের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন এই কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আনওয়ান্টেড মৎস্য সম্পদের উপরে খুব এমফেসিস দিয়েছে, কারণ এগুলোতে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় অর্জন করতে পারে। বাজার তৈরির মধ্য দিয়ে দেশে মুক্তা চাষের প্রসার ঘটবে এমন প্রত্যাশা ঝিনুক চাষীদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, রংপুর 3 আসনের উপনির্বাচনে উত্তাপ ততই বাড়ছে। সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে, চাইছেন দোয়া। এদিকে জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ দলের বিদ্রোহী ও বিএনপির প্রার্থীর, তবে অভিযোগ অস্বীকার করেছেন সাদ। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ভোটের আর মাত্র 13 দিন, ছড়িয়ে পড়ছে নির্বাচনী উত্তাপ। পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ এবং তার ভাই জাপার বিদ্রোহী প্রার্থী আসিফ শাহরিয়ার দুজনেই প্রচার চালাচ্ছেন সমানতালে। আর বিএনপি প্রার্থীর প্রচারণায় এখনো দলের কোনো নেতাকর্মী অংশ নেননি। এদিকে জাপা প্রার্থী সাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন ও পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সদ্য প্রয়াত এরশাদের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে, তবে তা অস্বীকার করেছেন তিনি। মৃত ব্যক্তির ছবি থাকবে না, একাধিক ছবি থাকবে না, অথচ আমরা পোস্টার সারা শহরে দেখেছি 3 জনের এবং একজন মৃত ব্যক্তি তার ছবি সহ তারা পোস্টার করে বসে আছে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে ছবিটা ওখানে আছে আর কি, হ্যাঁ, ওই পোস্টারটার মধ্যে। সেটা খুব একটা সঙ্গত না, যেহেতু এটা ছোট একটা এলাকার মধ্যে ইলেকশন হচ্ছে। আমার প্রতি সবসময় হিংসাই ছিল মানুষের। এখন আমি ওই হিংসা আমি আর আগাইতে চাই না, আমি সবাইদেরকে মিলে মিশে আগাইতে চাই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার। আপনাদের কাছে যে অভিযোগগুলো আমার কাছে উপস্থাপিত হলো, এই ধরনের লিখিত কোনো অভিযোগ আমরা পাই নাই। তবে আমরা যে কোনো ধরনের অভিযোগ পাইলে সেগুলো বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ভোটাররা বলছেন প্রার্থী যে দলেরই হোক না কেন এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। রংপুরের উন্নয়নের জন্য যাতে তারা কাজে লাগে সেই রকম প্রার্থীকেই আমরা ভোট দিতে চাই। যাকে দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে, রোডঘাটের কাজ কারবার হবে, ওই রকমই প্রার্থীকে ভোট দেব। মাসুম আলিসা, 21 টেলিভিশন। ব্যবসা বাণিজ্যের খবর। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে অডিট অ্যান্ড ইফেক্টিভ ইন্টারনাল কন্ট্রোল কর্মশালা হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর চলতি দায়িত্ব মোহাম্মদ মুনিরুল মাওলা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর JQM হাবিবুল্লাহ, তাহের আহমেদ চৌধুরী ও মোহাম্মদ সালেহ ইকবাল, বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ও ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট প্রধান মোহাম্মদ সজ্জুল হুদা এবং ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির ডাইরেক্টর জেনারেল মাহমুদ আহমেদ। সভাপতিত্ব করেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট তাহের আহমেদ। শেষ করছি হনুমানের থানা ঘেরাওয়ের খবর দিয়ে। একটি বাচ্চাকে পিটিয়ে আহত করার প্রতিবাদে যশোরে থানা ঘেরাও করে একদল হনুমান। কেশবপুরের বিরল প্রজাতির কালোমুখ হনুমান আবারও তাদের অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করল। একটি বাচ্চাকে পিটিয়ে আহত করায় প্রায় 1 ঘন্টা থানার গেটের সামনে অবস্থান করে হনুমানের দল। কেশবপুর থানার কর্মকর্তা জানান, থানার গেটের সামনে রক্তাক্ত বাচ্চা নিয়ে জড়ো হয় হনুমানের দল। পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা চলে যায়। এর আগেও কেশবপুরে বিদ্যুতের তারে এক হনুমানের মৃত্যুতে শোক প্রকাশ করে তারা। এছাড়া হনুমানদের দিকে গুলি ছোড়ায় এলাকায় হুলস্থুল কাণ্ড ঘটায় হনুমানরা। আর এই সাথেই শেষ করব রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরো একবার। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী সার্বজনীন স্বাস্থ্যসেবা সম্পর্কিত উচ্চ পর্যায়ের প্যানেল বৈঠক পরিচালনা। ক্যাসিনো মামলায় শামীম খালেদের ব্যাংক হিসাব জব্দ, সাজা নিশ্চিতে প্রয়োজন নতুন আইন বলছেন বিশেষজ্ঞরা।
জুয়ার টাকার ভাগিদার কারা খতিয়ে দেখা হচ্ছে বললেন ওবায়দুল কাদের। কেউই ছাড় পাবে না স্বরাষ্ট্রমন্ত্রী। এনআইডি জালিয়াতিতে জড়িত ইসির 15 কর্মকর্তা কর্মচারী, জানালেন নিবন্ধন বিভাগের ডিসি। চলছে শুদ্ধি অভিযান। ফতুল্লায় জঙ্গি আস্তানা থেকে বোমা তৈরির সরঞ্জাম জব্দ, 90 জেএমবির 3 সদস্য আটক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/x24 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।